প্রণয়ের অমলকাব্য পর্ব 29। ইরফানের কথা শুনে নাসিমের হাত থেমে যায়। সোজা হয়ে দাঁড়িয়ে ইরফানের দিকে তাকায়। মায়রা ফারাহ দুজনেও তাকায় ইরফানের দিকে। ইরফান গটগট পায়ে এগিয়ে এসে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা কিছু বলল না। তার হাত পা কোমরের সব কিছুর অবস্থা খারাপ সে বুঝতে পারছে। ইরফান মায়রাকে ড্রাইভিং সিটের পাশে সিটে বসিয়ে দেয়। বিচলিত কণ্ঠে বলে, কোথায় লেগেছে? বলতে বলতে মায়রার হাতের বোরখা গুটিয়ে দেয়। মায়রা হাত উল্টে দেখালো ইরফানকে। কনুইয়ের অংশের চামড়া উঠে গিয়েছে। ইরফান ড্যাশবোর্ডের উপর থেকে ফার্স্ট এইড বক্স নেয় দ্রুত। এরপর মায়রার দু হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। মায়রা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান তার কাজ করে মায়রার দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে, আর কোথায় লেগেছে? মায়রা কথার তালে বলে ওঠে, কোমরে, হাঁটুতে। এটুকু বলেই থেমে যায়। ইরফান মায়রার বোরকা উপর দিকে তুলতে নিলে মায়রা দ্রুত ইরফানকে আটকে বলে, না না, ব্যথা পাইনি, ভুলে বলে ফেলেছি। ইরফান ভুরু কুঁচকে তাকায় মায়রার দিকে। হঠাৎই রেগে বলে, স্টুপিড, মিথ্যা বললে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়রা মাথা নিচু করে নেয়। সে কোনো দুঃখে এই পাগল লোককে এসব বলতে গেল। মায়রা মিনমিন করে বলে, প্লিজ বাড়ি গিয়ে পায়ে মলম লাগাবো। ফারাহ আপু বাইরে দাঁড়িয়ে আছে। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, সো হোয়াট? কথাটা বলে বোরকা উঠিয়ে মায়রার পা থেকে পায়জামা উপর দিকে উঠাতে যায়, কিন্তু পারল না। মায়রার পরনে চুড়ি পায়জামা, এটা তো উপরে ওঠে না। ইরফান চরম বিরক্তির শ্বাস ফেলে বলে, এটা কি পরেছো? মায়রা রেগে বলে, দেখতে পাচ্ছেন না এটা পায়জামা? ইরফান ছোট ছোট চোখ করে মায়রার দিকে তাকিয়ে আছে। লিটল গার্ল হয়ে আমাকে রাগ দেখাচ্ছ? মায়রা মাথা নিচু করে মুখ বাঁকায়। রাগ মনে হয় শুধু এই লোকেরই আছে, আর মানুষের রাগ হওয়ার ভেসে গেছে। ইরফান পায়জামার উপর দিয়েই মায়রার পায়ে হাত রেখে গম্ভীর গলায় বলে, এটা খোলো। মায়রার চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। রেগে বলে, আপনি তো আচ্ছা অসভ্য লোক। দেখছেন না আশেপাশে কত মানুষ? আপনার বন্ধুও তো আছে। সবার সামনে আমাকে কাপড় খুলতে বলছেন, অসভ্য লোক একটা। মায়রার কথা শুনে ইরফান আশেপাশে তাকিয়ে বুঝল ব্যাপারটা। বাঁ হাতেতে ধরে রাখা ফার্স্ট এইড বক্স ড্যাশবোর্ডের উপর রেখে মৃদু স্বরে বলে, ইটস ওকে, বাট আমি এখনও অসভ্যতামির ফার্স্ট স্টেপই ফুলফিল করতে পারিনি, সো আই অ্যাম স্টিল আ জেন্টলম্যান। কথাটা বলে সোজা হয়ে দাঁড়ায়। মায়রা বোকা চোখে ইরফানের দিকে তাকিয়ে রয়। ইরফান গাড়ির ডোর লাগিয়ে গটগট পায়ে এগিয়ে গিয়ে ফারাহকে ছোট করে বলে, গাড়িতে বসো। ফারাহ ইরফানের কথা মেনে এগিয়ে এসে গাড়িতে উঠে বসে। এরপর ইরফান নাসিমের সামনে গিয়ে দাঁড়ায়। নাসিম মৃদু স্বরে বলে, বারবি ডল। নাসিমের কথা শেষ হওয়ার আগেই ইরফান নাসিমের মুখ বরাবর একটা ঘুষি মেরে দেয়। নাসিম কিছুটা দুলে ওঠে। ইরফান দু হাতে নাসিমের শার্টের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ওকে এই নামে ডাকতে নিষেধ করেছি না? কোন সাহসে ওকে টাচ করতে যাচ্ছিলি? তোর হাত আমি ভেঙে দেব নাসিম। নাসিম নীরবে চেয়ে থাকলো ইরফানের দিকে। ইরফান নাসিমকে ধাক্কা মেরে আঙ্গুল উঁচিয়ে বলে, লাস্ট ওয়ার্নিং করছি, ওর থেকে কোটি কোটি মাইল দূরে থাকবি, নয়তো তোকে ছাড়বো না আমি। নাসিম মৃদু হেসে বলে, সায়েলের মতো অবস্থা করবি নাকি? ইরফান জ্বলন্ত চোখে চেয়ে বলে, ওর চেয়েও করুণ অবস্থা করব। নাসিম হেসে ফেলল। ইরফান এবারও রেগে গিয়ে নাসিমকে আর একটা ধাক্কা দেয়। নাসিম হাত উঠিয়ে বলে, এটা তুই আমার সাথে করতে পারবি না। ইরফান কিছু বলতে গিয়েও থেমে যায়। উল্টো ঘুরে তার গাড়ির দিকে যেতে যেতে শক্ত কণ্ঠে বলে, ঠিক যেমন তুই সায়েলের মতো অমানুষ হতে পারবি না। নাসিম অসহায় চোখে চেয়ে রইল। দৃষ্টি ঝাপসা হলো খানিকটা। বিষাদ সুরে বিড়বিড় করল, যদি আমি ছিনিয়ে নিতে পারতাম তবে বারবি ডল কি আমার হতো? ও তো তোকে চাই ইরফান, ও আমার হতো না। অমানুষ হলে যদি বারবি ডলকে পাওয়া যেত, তবে আমি অমানুষ হওয়ার সব ক্যারেক্টারই নিমেষে আয়ত্ত করে নিতাম। ইরফান তাদের বাসায় এরিয়ার ভেতর গ্যারেজ গাড়ি সাইডে করে। প্রথমে ফারাহ গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ইরফান মায়রার পাশের সিটের ডোর খুলে মায়রাকে কোলে নিতে গেলে মায়রা চেঁচিয়ে ওঠে। ইরফান রেগে তাকায় মায়রার দিকে। মায়রা মিনমিন করে বলে, বাইরে ফারাহ আপু, বাড়িতে সবাই, প্লিজ আমি হেঁটে যেতে চাই। ইরফান গম্ভীর গলায় বলে, নো, আমার কোমর পা সব ঠিক আছে। ইরফান ভুরু কুঁচকে বলে, ওকে, আমি ভেঙে দিচ্ছি। মায়রা অসহায় কণ্ঠে বলে, না। ইরফান ঝট করে মায়রাকে তার কোলে তুলে নিল। এরপর গাড়ির ডোর পা দিয়ে লাগিয়ে দেয়। বাড়ির দিকে যেতে যেতে ফারাহের উদ্দেশ্যে গম্ভীর স্বরে দুটো শব্দ বলে, ফারাহ এসো। মায়রা চোখ নামিয়ে রেখেছে। কি যে অস্বস্তি লাগছে মেয়েটার।
ফারাহ ইরফান মাইরাকে দেখে হাসলো। ইরফান ভাই মায়রার প্রতি ভীষণ সিরিয়াস, তেমনই পজিটিভ, সাথে কেয়ারিংও। ফারাহ একদিনে ব্যাপারটা খুব নিখুঁতভাবে ধরতে পারল যেন। ওদিকে শুধু তাকে কাঁদানোর উপায় খুঁজে বেড়ায়। গত পরশু রাতে শুনলই না তার জ্বর এসেছে, সকালে আসলো, তার হাতে ভুল করে একটা থাপ্পড় লেগেছে বলে আবারও রাগ দেখিয়ে চলে গেল। আজ সারাদিন কত অ্যাভয়েড করলো। ফারাহের চোখ জোড়া আবারও ঝাপসা হয়, মাথা ব্যথা করছে, জ্বর কিছুটা বেড়েছে হয়তো। ভেতরে গিয়ে একটা ন্যাপা খাবে মনে মনে ঠিক করলো। মেইন গেট থেকে বাড়ির ভেতরে পা রেখে ইরফান কোনো দিকে তাকায় না, গটগট পায়ে এগিয়ে যায়। তবে মাইরার চোখে পড়ল একজন বয়স্ক মহিলা, সাথে একটা বাচ্চা ছেলে। ইনায়া আর তার শাশুড়ি শ্বশুর সবাই মিলে তাদের দিকেই কিছুটা অবাক নয়নে চেয়ে আছে। লজ্জায় মাইরার কান্না পায়। মিনমিন করে বলে, আপনার পায়ে পড়ি, আমায় নামিয়ে দিন, আমি হেঁটে যাব। ইরফান বিরক্তি হয়। সে কিছু বলার আগেই বয়স্ক মহিলাটি ইরফানকে ডাকলে ইরফানের পা থেমে যায়। বয়স্ক মহিলাটি ধীর পায়ে এগিয়ে এসে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, কেমন আছো দাদু ভাই? ইরফান স্বভাবসুলভ গম্ভীর গলায় উত্তর করল, আই অ্যাম ফাইন, ইউ? বয়স্ক মহিলাটি মিষ্টি সুরে হেসে ইরফানের মাথায় হাত বুলিয়ে বলে, আই অ্যাম অলসো ফাইন মাই গ্র্যান্ডফাদার। মায়েরা অদ্ভুতভাবে বয়স্ক মহিলাটির দিকে চেয়ে আছে, কেমন বিদেশি বিদেশি লাগছে। ভদ্র মহিলাটি দৃষ্টি ঘুরিয়ে মায়েরার দিকে চেয়ে হেসে বলে, তুমি আমার ইরফান দাদু ভাইয়ের লিটল গার্ল? মায়েরা কি বলবে বুঝল না, তার ভীষণ লজ্জা লাগছে। এটাকে পিছন থেকে তারেক নওয়াজ ইরফানের উদ্দেশ্যে বলে, মায়েরার কি হয়েছে? ইরফান মৃদুস্বরে জবাব দেয়, ও সিক। এরপর সামনে দাঁড়ালো তার বাবার। আমি তোমার সাথে পরে কথা বলছি গ্র্যান্ডমা। ভদ্রমহিলা মৃদু হেসে বলে, শিওর দাদু ভাই। এরপর মায়রার গালে হাত দিয়ে বলে, তুমি সুস্থ হয়ে গেলে আমি আর তুমি এক দীর্ঘ আলাপ করব, কেমন? মায়েরা এমন বিশ্রী পরিবেশে জীবনে পড়েছে বলে মনে হয় না। এতগুলো মুরব্বী মানুষের সামনে বরের কোলে উঠে থাকার ব্যাপারটা কেমন যেন লাগলো। তবে এই বয়স্ক মহিলাটিকে এই ব্যাপারটাকে খুব স্বাভাবিকভাবেই নিতে দেখে মায়েরা অবাক হয়েছে। ইরফানের মতো ইংলিশ বলার অভ্যাস আছে। ইরফান মায়েরাকে নিয়ে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। এদিকে ফারাহকে নিয়ে ইনায়া বসায়। তারেক নওয়াজের ফুপু ফারাহের পাশে বসে তার সাথে আলাপ আলোচনায় ব্যস্ত হয়। ইরফান মায়রাকে তার ঘরে এনে বেডে বসিয়ে দেয়। মায়রার ইচ্ছে করছে এই লোকের সব চুল ছিঁড়ে ফেলতে। ইরফান চিন্তিত কণ্ঠে বলে, এসব খুলে ফেলো ফার্স্ট। মায়রা রেগে বলে, আপনি একটা নির্লজ্জ অসভ্য লোক। একে তো আমাকে সবার সামনে কোল থেকে নামালেন না, এখন আবার সব খুলতে বলছেন। ইরফান রেগে মায়রার গাল চেপে বলে, স্টুপিড গাল, আমাকে রাগ দেখাতে নিষেধ করেছি না? থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়রা ইরফানকে ঠেলে সরাতে চায়। খবিশ লোক একটা। ইরফান নরম করে গাল চেপে ধরেছে। মায়রাকে রেগে এমন ফোঁস করতে দেখে ইরফান কেমন অদ্ভুতভাবে তাকালো। কিছু সময় পর ইরফান মৃদুস্বরে জিজ্ঞেস করে, হোয়াট আর ইউ টু মি? মায়রার রাগ পড়ে যায় ইরফানের কথা বলার ধরনে। চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রাকে চুপ থাকতে দেখে আবারও বলে, অ্যান্সার মি স্টুপিড গার্ল। মায়রা কী বলবে খুঁজে পায় না। এই লোক তো তাকে 24 ঘন্টা স্টুপিড গার্ল বলতে থাকে। মাত্রই আবারও বলল। ইরফান আবারও বিরক্তি কণ্ঠে বলে, অ্যান্সার করো। মায়রা হঠাৎই মুখ ফুলিয়ে বাচ্চাদের মতো করে বলে ফেলে, স্টুপিড গার্ল। ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মায়রার দিকে। মায়রার থেকে এমন উত্তর বোধহয় আশা করেনি। মায়রা নিজেও বোকা চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান তার বাঁ হাত মায়রার চোখের উপর রেখে ঠোঁট প্রসারিত করে নিঃশব্দে খুব সামান্য হাসে। ডান হাতে মায়রাকে জড়িয়ে নিজের কোলে বসিয়ে দেয়। মায়রা তার চোখের উপর থেকে দু হাতে ইরফানের হাত সরাতে চায়, সাথে কোল থেকে নামতে চায়। ইরফান মায়রার কোমরে রেখে হাতের বাঁধন দৃঢ়। বাঁ হাতে মায়রার বাঁধা হিজাব খুলে পাশে রাখল। এরপর দু হাতে মায়রাকে নিজের দিকে টেনে নেয়। মায়রা ইরফানের থেকে ছাড়া পেতে চায়। ইরফান মায়রার চোখের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলে, ইউ নো আই অ্যাম আ জেন্টলম্যান, সো ডোন্ট ডিস্টার্ব মি। কথাটা বলে মুখ এগিয়ে নিলে মায়রা দ্রুত মাথা ডান দিকে ঘুরিয়ে নেয়। ইরফানের মুখ গিয়ে ঠেকে মায়রার গলায়। ইরফান যেমন বিরক্ত হয় তেমন রেগে যায়, তার কাজে ব্যাঘাত ঘটায়। মেয়েটার গলার এক কোণায় সর্বশক্তি দিয়ে দাঁত বসায়। মায়রা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান ভাবলেশীন। মায়রা দু হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়। একটুও নাড়াতে পারল না ইরফানকে, না তো নিজেকে ছাড়াতে পারল।
মায়রা দাঁতে দাঁত চেপে বসে রইল। কিছু সময় পর ইরফান নিজে থেকেই ছেড়ে দেয় মায়রাকে। মায়রার মুখপানে তাকায়। মায়রার চোখ বন্ধ। ইরফান মায়রার নাকের ডগায় লেগে থাকা বিন্দু বিন্দু ঘাম ডান হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে মুছে দিয়ে মৃদুস্বরে বলে, আর কখনো ডিস্টার্ব করবে না। এরপর মায়রার বোরখা হাঁটুর উপরে তুলে দেয়। এরপর পায়জামা টেনে স্বাভাবিক কণ্ঠে বলে, এটা খোলো। মায়রা ইরফানের কোল থেকে নেমে বসে। ইরফান কিছু বলল না, তীক্ষ্ণ চোখে চেয়ে দেখে মায়রাকে। মায়রা তার মাথা নত করে রাখে, মিনমিন করে বলে, প্লিজ আপনি যান, আমি লাগাতে পারবো। ইরফান চিন্তিত কণ্ঠে বলে, আর ইউ শিওর? মায়রা মাথা নিচু করেই মাথা উপর নিচ করে সম্মতি দেয়। ইরফান গম্ভীর গলায় বলে, আই নো তুমি পারবে না। মায়রার রাগ হয়, মাথা তুলে রেগে বলে, যাবেন আপনি? ইরফান ভুরু কুঁচকে বলে, নো। মায়রা দু হাতে তার মাথা চেপে ধরে। উফ, এই লোকটা কি শুরু করেছে! আবারও মাথা তুলে রেগেমেগে শব্দ করে বলে, আপনি দয়া করে যান তো অসভ্য লোক। আমার সব ঠিক আছে, আমি এক্ষুনি নাচতে পারবো, আপনি চাইলে নেচে দেখাবো। ইরফান তীক্ষ্ণ চোখে তাকায় মায়রার রাগান্বিত মুখপানে। নাকের পাটা ফুলিয়ে ফেলেছে, চোখ দুটো স্বাভাবিকের চেয়ে বড়, ফর্সা মুখ কিছুটা লাল। ইরফান বিড়বিড় করল, ইন্টারেস্টিং। মায়রা আবারও রেগে বলে, কি হলো, কিছু বলছেন না কেন? ইরফান বসা থেকে দাঁড়িয়ে যায়, প্যান্টের পকেটে দুহাত রেখে গম্ভীর গলায় বলে, ওকে স্টার্ট নাও। কোনটাতে কমফোর্ট, সং অর হুইসলার? মায়েরা থতমত খেয়ে তাকায় ইরফানের দিকে। সে তো কথার কথা বলল, আর এই লোক সত্যি সত্যি ধরে নিয়ে তাকে অপপ্রসান দিচ্ছে। গানের সাথে নাচবে নাকি শিসের সাথে? সে কি পাগল নাকি? এই লোকের সামনে সে নাচলে লজ্জায় কয়দিন অজ্ঞান থাকবে, সেটা ভেবেই যেন তার মাথা ঘুরে উঠছে। ইরফান উল্টো ঘুরে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসল। এগিয়ে গিয়ে টেবিলের ড্রয়ার থেকে একটা মলম আর একটা ব্যথার ওষুধ বের করে মায়রার দিকে ছুঁড়ে দেয়। এগুলো মায়রার কোলের উপর গিয়ে পড়ে। ইরফান পরনের ব্লেজার খুলে ফেলল। এরপর পরনের শার্ট খুলে ওয়াশরুমে যেতে যেতে গম্ভীর গলায় বলে, ফ্রম টুডে ইউ ক্যান গেট অ্যাংরি, পারমিশন ইজ গ্রান্টেড। মায়েরা হাঁ করে ইরফানের কাণ্ডকারখানা সহ ইরফানের কথাগুলো শুনল। মনে হচ্ছে তার খালি পেটে বদহজম হয়ে যাবে। মায়েরা হঠাৎই প্রশ্ন করে ওঠে, আপনি সেই, তাই না? ইরফান পা থেমে যায়, পিছু ফিরে ভুরু কুঁচকে বলে, হুঁ। মায়েরা ঢোক গিলে বলে, শিশওয়ালা? ইরফান উল্টো ঘুরল। মায়েরা হতাশ হয়, আবারও বলে, বলুন না। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়রা রেগে বলে, আপনি একটা মিথ্যাবাদী। ইরফান আবারও পিছু ফিরে মায়রার দিকে তাকায়। এগিয়ে এসে মায়রার কাছে দাঁড়িয়ে দুহাত বুকে আড়াআড়িভাবে রেখে গম্ভীর গলায় বলে, ইউ নো তুমি ঠিক কতটা স্টুপিড। মায়রা অবাক হয়, সে কি বলল, আর এই লোক কি বলছে? ইরফান হঠাৎই মায়রার দিকে ঝুঁকে ডান হাতে শক্ত করে মায়রার গাল চেপে ধরে। মায়রা তার দু হাতে ইরফানের হাত সরাতে চায়। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল? কাউকে না চিনে না জেনে তার পিছু দৌড়ানোর সাহস কোথায় পেয়েছিলে? ইভেন তখন রাত ছিল। এসব সাহস পুষে রাখলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। কথাগুলো বলে মায়রার গাল ছেড়ে ফোঁস করে শ্বাস ফেলে। মায়রা বিস্ময় দৃষ্টিতে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান আবারও শক্ত কণ্ঠে বলে, অপুষ্টির পেশেন্ট তুমি? মুখ থুবড়ে পড়তে কেন? এসব রোগ নিয়ে বাইরে বেরিয়েছিলে কেন? ইভেন রাতে বেরিয়েছিলে, ভয় ডর নেই মনে? মায়রা বোবা চোখে ইরফানের দিকে চেয়ে আছে, কোনো রকমে বলে, আপনিই তো ছিলেন, ভয় পাওয়ার কি আছে? ইরফান আবারও রেগেমেগে মায়রার গাল চেপে দাঁতে দাঁত পিষে বলে, হ্যাঁ তো, চিনতে তখন দেখেছিলে? অন্য কেউ হলে তোমাকে পাচার করে দিত স্টুপিড। ইচ্ছে তো করে থাপ্পড় দিতে দিতে এই গাল দুটোর মানচিত্র চেঞ্জ করে দিতে। মায়রার চোখ ভরে ওঠে। সে তো জানতই ইরফান তার শিশওয়ালা, তবুও ইরফান স্বীকার করায় মায়রার চোখে আনন্দ অশ্রু ভিড় জমায়। ইরফান মায়রার চোখে পানি দেখে দ্রুত গাল ছেড়ে দেয়। কিছু বলতে গিয়েও থেমে গেল। কিছুক্ষণ আগের বলা কথা ভেবে তার কেমন যেন বিব্রত লাগলো। অতঃপর বলে, হোয়াট হ্যাপেন, মেরেছি স্টুপিড? এরপর ছোট করে বলে, ডোন্ট ক্রাই। কথাটা বলে দ্রুত পায়ে ওয়াশরুমে চলে যায়। মায়রার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। না চাইতেও ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। ভাবনার মাঝেই রিতাকে ভাত নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ভিতরে আসতে বলে। রিতা ধীর পায়ে ভিতরে এসে ভাতের প্লেট রেখে যায়।
মায়েরা ধীরে ধীরে বেড থেকে নেমে দাঁড়ায়, মনে হচ্ছে সোজা হতে পারছে না, ভালোই ব্যথা পেয়েছে। ওভাবেই ধীরে ধীরে বোরখা চেঞ্জ করে জামা পায়জামা পাল্টে নেয়। এরপর আয়না দেখে দেখে কোমরে ব্যথার জায়গায় মলম দিল। দু হাঁটুতে খুব সামান্য লেগেছে, তাই ওখানে আর মলম ছোঁয়ায় না। এরপর বেডের উপর বসে ভাত খেতে শুরু করে। এরই মাঝে ইরফান ওয়াশরুম থেকে বের হয়। মায়েরা তাকায় ইরফানের দিকে, দুজনের চোখাচোখি হয়। ইরফান তীক্ষ্ণ চোখে চাইলে মায়েরা মাথা নিচু করে নেয়। ইরফান কিছু বলল না। মায়েরা মুখের খাবার গিলে নিয়ে ইরফানের উদ্দেশ্যে বলে, আপনি আমাকে আগে থেকেই চিনতেন বলেই আমাদের বাড়ির সামনে গিয়ে শীষ বাজাতেন? ইরফান বিস্ময় চোখে তাকায় মায়েরার দিকে, রেগে বলে, স্টুপিড, আমাকে তোমার বখাটে ছেলে মনে হয়? লাইক ইউ? মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়। সে বখাটে? খবিশ লোক। রেগে বলে, আপনি আমাকে বখাটে বললেন? ইরফান গম্ভীর গলায় বলে, ইয়া, ইউ আর আ স্টুপিড গার্ল। একটু থেমে বলে, তোমাকে চিনতাম না। ইনফ্যাক্ট ওই বাসায় যে তুমি নামের একটা স্টুপিড মেয়ে থাকতো এটাও জানতাম না। আদারওয়াইজ সেই রোডের আশেপাশে যেতাম না। মায়রার কেন যেন রাগ হয়। ইরফান মায়রাকে তার দিকে রেগে তাকাতে দেখে মায়রার কপালে একটা টোকা দিয়ে, পুচকি মেয়ে, চোখ নিচে রাখবে। যা বলেছি ইটস ট্রু, আই ডোন্ট লাইক ইউ। মায়রার ইচ্ছে করলো তার ভাতের প্লেট এই লোকটার মুখ বরাবর ছুঁড়ে মারতে। সেই ইচ্ছেকে আপাতত চেপে রাখলো। কোলের উপর থেকে ভাতের প্লেট ঠাস করে বেডের উপর রেখে দেয়। এরপর হাঁটুতে ভর দিয়ে ইরফান বরাবর হয়ে এতে হাতের এক আঙ্গুল উঁচিয়ে বলে, এই মিস্টার, আই হেট ইউ। শুনতে পেয়েছেন? ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায়। এই পুচকি মেয়ে এই নিয়ে আজ সেকেন্ডবার বলল তাকে নাকি হেট করে। ইরফানের এক বিন্দুও হজম হয় না এটা। রেগে তাতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, আমাকে রাগিও না। মায়েরাও রেগে বলে, আপনি যেমন আমাকে অপছন্দ করেন এটা আমি তেমনি আমিও আপনাকে। আর বলতে পারল না। ইরফান হঠাৎই মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়রা ছটফট করে নিজেকে ছাড়াতে তাকে নিয়ম করে বলবে তাকে পছন্দ করে না, আবার শুধু কাছে আসবে। ইরফান দু হাতে মায়রাকে শক্ত করে ধরল। মায়রার জেদ চাপে, এই লোকটাকে তো সে ছাড়বে না। তাকে পছন্দ করবে না কেন? মোছড়ামুছড়ি করতে থাকে। ইরফান তীব্র বিরক্তিতে কপাল কুঁচকালো। ইচ্ছে করলো ঠাটিয়ে একটা চড় মারতে। একটু আগেই বলেছে ডিস্টার্ব না করতে, বাট এ তো একটা আস্ত স্টুপিড। বেশ কিছুক্ষণ পর ইরফান মায়রাকে ছেড়ে দেয়। মায়রা মাথা নিচু করে নেয়। ইরফান মায়রার গাল উঁচু করে ধরে। ইরফান রেগে কিছু বলতে গিয়ে জিভ গুটিয়ে নেয় মায়রার বন্ধ চোখের পাতা বেয়ে গড়িয়ে পড়া জলকণা দেখে। মায়রাকে ছেড়ে দু হাতের আঁচলায় মায়রার মুখটা নিয়ে বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন? কাঁদছো কেন? মায়রা পিটপিট করে তার ভেজা চোখ জোড়া মেলে তাকায়। বাচ্চাদের মতো করে বলে, আপনি আমাকে পছন্দ করেন না? ইরফান মায়রার চোখের দিকে তাকায় তীক্ষ্ণ দৃষ্টিতে। গলায় পেঁচিয়ে রাখা মায়রার ওড়না দুবার ঘুরিয়ে ছুঁড়িয়ে ফেলে। এরপর দু হাতে মায়রাকে খানিকটা উঁচু করে মায়রার গলার নিচ বরাবর তিলটায় আলতো ঠোঁট ছুঁয়ে সূক্ষ্ম হাসে। এরপর গলায় মুখ গুজে বেশ কয়েকবার লম্বা লম্বা শ্বাস টানে। ওভাবেই মৃদুস্বরে বলে, লাইং গার্ল, আই রিয়েলি ডোন্ট লাইক ইউ। আমি বাংলাদেশে এসেছি। শুদ্ধ গড়াগড়ি খাওয়ার মতে হেসে ওঠে। ওগো মিথ্যাবাদী, মোর দাদি। আমি খাট থেকে পড়লে সব দোষ তোমার গ্রান্ডমা। তারেক নওয়াজের ফুপু বিরক্ত হয়ে বলে, এই বাদরের ছা, আমাকে তোমার লায়ার মনে হয়? শুদ্ধ এবার একটু সিরিয়াস হয়ে বলে, সত্যি এসেছো? হুম। শুদ্ধ মাথায় হাত দিয়ে বলে, ফাইনালি আমি মাকে নিয়ে আসি। কতদিন পর আমার একমাত্র বুড়ি বউটার চাঁদ মুখখানা দেখব। আহা, ভাবতেই আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি। বলছি, তুমি কি গোলাপি হচ্ছ না মাই ফার্স্ট ওয়াইফ? শুদ্ধর দাদি হেসে বলল, ইয়েস বাবু, আমি তোমার লাল মুখ ফুটন্ত গরম পানি দিয়ে ধুইয়ে দেবো ভেবেই গোলাপি হয়ে গিয়েছি। শুদ্ধ ভোঁতা মুখ করে বলে, গ্রান্ডমা? শুদ্ধর দাদি মৃদু হেসে বলে, ট্রিনাকে নিয়ে এসো, আমি ওয়েট করছি তোমাদের জন্য। ওকে মাই ফার্স্ট ওয়াইফ। ধরণীর বুকে সন্ধ্যার আমেজ নেমেছে। মায়েরা ইরফানের বুকে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। ইরফানের দু হাতের বাহুবন্ধনীর মাঝে মাইরা। ইরফানের থুতনি রাখা মাইরার মাথা বরাবর। সেও ঘুমিয়েছে বউকে সঙ্গ দিতে গিয়ে। মিটিমিটি ফ্যানের বাতাস সাথে এসি মিলিয়ে মায়রার শরীর ভীষণ ঠান্ডা। তবে ইরফানের উষ্ণতায় তা মায়রাকে খুব বেশি কাবু করতে পারল না। ইরফানের ঘুম ভেঙে যায়। ডান হাতে কপাল স্লাইড করে। দুপুরে না খাওয়া, সাথে অভ্যাসগত বিকেলে এক কাপ কফি না খাওয়ার ফল। বাঁ হাত নাড়াতে গেলে পারল না। চোখ মেলে তাকালে দেখল মায়রা তার বাঁ হাতের বাহুতে মাথা রেখে শান্ত হয়ে ঘুমিয়ে আছে। ইরফান বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল মায়রার মুখপানে।
যেন গভীর ভাবনা ভাবছে। হঠাৎই চোখ সরিয়ে নিয়ে ঘূর্ণায়মান ফ্যানটির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। মাইরাকে তার বালিশে শুইয়ে দিয়ে বেড থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে মাগরিবের কাজা নামাজ আদায় করলো। এরপর জায়নামাজের উপর আবারও শটান হয়ে শুয়ে পড়ে। দৃষ্টি ঘুরিয়ে মাইরার ঘুমন্ত মুখপানে কেমন নির্জীব চোখে চেয়ে থাকে। ভীষণ অস্থির লাগছে। ফোনের ভাইব্রেট শব্দে শোয়া থেকে উঠে কল রিসিভ করে। ওপাশ থেকে বলে, স্যার, কনফার্ম করব? ইরফান নিশ্চুপ, বাঁ হাত প্যান্টের পকেটে রেখে মাইরার পানে চেয়ে আছে। প্রায় মিনিট 3 পেরিয়ে গেলেও ইরফানের কোনো অ্যান্সার না পেয়ে কলের ওপাশ থেকে লোকটি আবারও ডেকে ওঠে, স্যার। ইরফান অস্থির হয়। এসির মাঝেও কেমন ঘামছে। জিভ দিয়ে ঠোঁট ভেজায়। মাইরার দিকে এগিয়ে গিয়ে মাইরার দিকে পাশ ফিরে শুয়ে পড়ে। ডান কানে এখনও ফোন। বাঁ হাতে ঘুমন্ত মাইরাকে টেনে জড়িয়ে নিল নিজের সাথে। ওপাশ থেকে লোকটির আবারও ডাক আসে। ইরফান কপালে বিরক্তির ভাঁজ, তবে কিছু বলল না। মাইরার গলায় মুখ গুজে শ্বাস টানে, বিড়বিড় করে, মাই বাট ফ্লাওয়ার। কথাটা বলে আবারও চুপ হয়ে যায়। কানে এখনও ফোন। বেশ কিছুক্ষণ পর মৃদুস্বরে বলে, মেবি আই উড নট, বাট ওকে। মায়েরা ঘুমের মাঝেই নড়েচড়ে ওঠে। উষ্ণতা পেয়ে আরও খানিক সিটিয়ে নেয় নিজেকে ইরফানের দিকে। ইরফান কল কেটে ফোন বেডের উপর ছুঁড়ে ফেলে। দু হাতে মায়েরাকে টেনে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নেয়। গলায় ছোট ছোট চুমু আঁকে। থেকে থেকে শ্বাস টানে দীর্ঘ। চোখ কিছু সময় পেরোলে ইরফান মাইরার কানের কাছে মুখ নিয়ে ঠোঁট বাঁকিয়ে বিড়বিড়িয়ে বলে, আই ডোন্ট লাইক ইউ স্টুপিড গার্ল। একটু থেমে হতাশ কণ্ঠে বিড়বিড় করে, হোয়াই আর ইউ সো লিটল গার্ল। বেশ কিছুক্ষণ পর মাইরাকে ছেড়ে ইরফান বেড থেকে নেমে পড়ে। ঘরের কম পাওয়ারের একটি লাইট জ্বালায়। কারভার থেকে শার্ট, প্যান্ট, ব্লেজার সব বের করে দ্রুত রেডি হয়ে নিল। এরপর হাত ঘড়ি পরে নিল। সাদা শার্ট, কালো ব্লেজার, কালো প্যান্ট পরিহিত ইরফান নিজেকে একবার দেখল। এরপর দৃষ্টি ঘুরিয়ে আয়নায় সৃষ্ট প্রতিবিম্ব ঘুমন্ত মাইরাকে দেখল। আবারও দৃষ্টি ঘুরিয়ে আয়নার তার চোখের দিকে তাকালো। সে নিজেকে মাইরার দেওয়া বর্ণনাগুলোর সাথে মেলানোর চেষ্টা করেছে। তার চোখগুলো সত্যি বিড়ালের চোখের মতো। ইরফান হতাশ হয়। এটা কি মাইরার পছন্দ নয়? তার শীষ মাইরার পছন্দ, এটা তো কনফার্ম। আর কিছু কি পছন্দ নয়? ইরফান চিন্তিত হলো। তার কি ট্রিটমেন্ট করানো উচিত? মাইরা যে তাকে বিদেশিদের মতো বলে, কিন্তু সে বাংলাদেশিদের মতো হবে কি করে? গায়ের রং কালো কি করে? কিভাবে মনি কালো করবে? কিভাবে লেন্স লাগাবে? কি? ইরফান এসব উদ্ভট টপিক নিয়ে ভাবছে। এসব তার খেয়ালে আসতেই চরম বিরক্তিতে চোখ মুখ কুঁচকালো। ভাবনা রীতি ঘটিয়ে কিছু ফাইল চেক করে। বেছে বেছে ইম্পর্টেন্ট ফাইলগুলো নিয়ে ঘর থেকে বেরোতে নিলে মাইরার ঘুম জড়ানো কণ্ঠ পায়, কোথায় যাচ্ছেন? ইরফানের পা থেমে যায়। পিছু ফিরে তাকায়। মাইরা ঘুম ঘুম ফোলা চোখ মুখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান ঘরের বড় লাইট জ্বালিয়ে দিলে মাইরা চোখ মুখ কুঁচকে নেয়। ইরফান এগিয়ে এসে মাইরার সামনে দাঁড়িয়ে মৃদুস্বরে বলে, অফিস, তোমার কিছু লাগবে? মাইরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। কিছু একটা ভেবে বেড থেকে নেমে বলে, আমার জন্য আইসক্রিম আনবেন? ইরফান অবাক হয়ে বলে, ফ্রিজে নেই। মাইরা দুদিকে মাথা নাড়ায়, অর্থাৎ শেষ। ইরফান অবাক হয়ে বলে, স্টুপিড, কবে খেয়েছো সব? মাইরা চোখ ছোট ছোট করে তাকায়। এই লোকটা একটা অলসের ডিব্বা। এজন্যই তাকে ফ্রিজ এনে দিয়েছিল। মাইরা এখন বুঝেছে ফ্রিজ না আনলে তো ডেইলি দোকান থেকে আনতে হতো, তাই ফ্রিজ এনেছে। এনেছে তো এনেছে, 3 মাসের বেশি হয়ে গেল। তো সব শেষ হবে না? ইনায়ের বিয়েতে কতজন খেয়ে নিয়েছে, সে তো খেতেই পারেনি। আর এই লোক তাকে সব খাওয়ার অপবাদ দিচ্ছে। মায়েরা কিছুটা রেগে বলে, আপনি একটা ফ্রিজ আইসক্রিম দিয়ে কি আমাকে পুরো জীবন চালিয়ে নিতে বলছেন, কিপটে লোক একটা? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড গার্ল। একটু থেমে মৃদুস্বরে বলে, আবার আনিয়ে দেবো। আই হ্যাভ আ ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যান্সার করো। মায়েরা খুশি হয়, মাথা নেড়ে বলে, বলুন। ইরফান গলা ঝেড়ে প্রশ্ন করে, ডু ইউ প্রিফার আ লোকাল পারসন অর আ ফরেন পারসন? মাইরা বোকা চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মাইরার বোকা চাহনি দেখে আবারও গলা ঝেড়ে বলে, আই মিন, তুমি ফরেন ছেলে লাইক করো অর আমাদের দেশের ছেলে? মাইরা এবার ভালো করে বুঝতে পেরে সহজ মনেই উত্তর করলো, দেশি ছেলে থাকতে বিদেশি ছেলেদের কেন পছন্দ করতে যাব? পাগল নাকি? আমাদের দেশের ছেলেরাই অনেক সুন্দর। একটু থেমে ইরফানের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, আপনার কি বিদেশি মেয়ে পছন্দ?
ইরফান মায়রার প্রশ্ন শুনল না। মায়রার প্রথম কথা শুনে তার যেমন হতাশ লাগলো তেমনি রাগ হলো। ডান হাতে মায়রার গাল চেপে রেগে বলে, স্টুপিড গার্ল, এখন থেকে বিদেশি ছেলেদের লাইক করবে, নয়তো থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। কথাটা বলে ইরফান মায়রার গাল ছেড়ে গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। মায়রা অদ্ভুতভাবে ইরফানের দিকে চেয়ে থাকে। বিড়বিড় করে, খবিশ লোক, আমার দেশি ছেলে ভালো লাগে তাতেও এই লোকের সমস্যা, খবিশের দাদা একটা। ইরফান নিচে নেমে তার দাদির রুমে গিয়ে ডাকে, গ্র্যান্ডমা। ইরফানের দাদি ইরফানকে দেখে বেড থেকে নেমে আসে। ইরফানের মাথায় হাত বুলিয়ে বলে, আই থিঙ্ক বিয়ে করে তুমি অনেক শুকিয়ে গিয়েছো। ইরফান বিব্রত বোধ করে। ইরফানের দাদি আড়ালে মিটিমিটি হাসি ইরফানকে বিব্রত করতে পেরে। ইরফান তার দাদির ফান ধরতে পেরে স্বভাবসুলভ গম্ভীর গলায় বলে, আই থিঙ্ক তুমি এখন আমার গ্র্যান্ডফাদারকে ছাড়া অন্যের গ্র্যান্ডফাদারদের দেখা স্টার্ট করেছো। দ্যাটস ওয়াই তুমি ব্লাইন্ড হওয়ার পথে। ইরফানের দাদি থতমত খেয়ে তাকায়। কি ধরিবার ছেলে এসব রেখে বলে, তুমি কি তোমার ওয়াইফকে লাইক করতে শুরু করেছো? ইরফান ভুরু কুঁচকে বলে, নো। ইরফানের দাদি হেসে বলে, নো প্রবলেম, তুমি ওকে 100% লাইক করবে, আমি ম্যানেজ করব। ইরফান বাইরে যেতে যেতে ঠোঁট বাঁকিয়ে বলে, ওকে, ট্রাই ইট। মায়েরা বেডের উপর গুটিসুটি হয়ে বসে আছে। তার পাশেই সেই বিদেশিদের মতো বয়স্ক মহিলাটি বসে ফোনে কারো সাথে কথা বলছে। কথা বলার মাঝে ইংলিশটাই বেশি বলে। ইনি তারেক নওয়াজের ফুফু, অর্থাৎ তারেক নওয়াজের বাবার বোন। ইরফানের দাদা দাদি ইরফানের ছোটবেলাতেই মারা গিয়েছে। তার দাদার এই একমাত্র বোন আছে যে কানাডায় থাকে। বয়স্ক মহিলাটি ঘরে এসে প্রথমেই মায়রার সাথে এসবই গল্প করছে। কিছুক্ষণ পর তার কল কেটে মায়রার দিকে ফিরে বসে। মায়রার গালে হাত দিয়ে বলে, এই যে আমার দাদু ভাইয়ের বউ, আমার কথা মন দিয়ে শোনো। মায়রা মাথা নেড়ে মৃদু হেসে জবাব দেয়, জি দাদিমা বলুন। ইরফানের দাদি মায়রার গালে হাত রেখে বলে, তুমি খুব সুইট একটা মেয়ে, আমার ইরফান দাদু ভাইয়ের সাথে খুব মানিয়েছে। আসলে আমি আসবো আসবো করে আসতে পারছিলাম না। আমার ছোট দাদু ভাই খুব অসুস্থ ছিল, সেই সুস্থ হলে এদেশে আসলাম। ইরফান, তোমার মানে না শুনেছিলাম। এখানে এসে তোমাদের একসাথে দেখে খুব ভালো লাগলো। মায়রা অবাক হলো ইরফানের দাদিকে একদম বাঙালিদের মতো কথা বলতে দেখে। যদিও বাংলাতেই বলে, তবে থেকে থেকে ইংলিশ শব্দ বলে। তবে তার সাথে কথা বলার সময় এমন করে। বয়স্ক মহিলাটি মায়রার জামা ধরে অবাক হয়ে বলে, এসব জামা পরে থাকো তুমি? মায়রা মৃদু স্বরে বলে, জি। ইরফানের দাদি হতাশ কণ্ঠে বলে, তোমার শাশুড়ির তো দেখি কোনো খেয়াল নেই। ছেলে এমনিতেই বউ মানে না, বউটাকে ছেলের সামনে সাজিয়ে গুছিয়ে রাখবে, তা না করে উল্টে তোমাকে জামা পরিয়ে রাখে। আবার আমার দাদু ভাই তোমাকে ভালোবাসবে কিভাবে তাহলে? মায়েরা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দাদির দিকে। তিনি আবারও বলেন, তোমার শাশুড়ির এই বিয়েতে মত ছিল না, আমি সব জানি, তাই কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য সব নিয়ে এসেছি। আমি তোমাকে যা যা বলবো তুমি এখন থেকে সেসব করবে, বুঝেছো? মায়ের পিটপিট চোখে চেয়ে থাকে ইরফানের দাদি উঠে গিয়ে তার লাগেজ থেকে অনেক বড় একটা প্যাকেট বের করলো, সাথে দুটি গয়নার বাক্স। এরপর মায়ের পাশে সেসব রেখে প্রথমে বড় প্যাকেটটির ভিতর থেকে অনেকগুলি শাড়ি বের করে। তার থেকে একটা কালো সিল্কের শাড়ি মায়রার কাঁধে ধরে রেখে বলে, বাহ, খুব সুন্দর লাগছে, এখন এটা পরে এসো, যাও। মায়েরা কি বলবে বুঝলো না। বোকার মতো একবার শাড়ির দিকে তাকায় আর একবার বয়স্ক মহিলাটির দিকে। তিনি মায়রার গালে হাত দিয়ে বলে, তুমি বোকা মেয়ে নাকি? জানো না ছেলেদের এভাবে হাতে রাখতে হয়? বাঙালি মেয়ে হয়েও দেখছি কিছুই জানো না। আচ্ছা, তুমি যদিও ছোট, আমি এসব শেখানোর জন্যই এসেছি। তারেক আমাকে বিয়ের পর থেকেই আসতে বলেছিল। সে যাক, এবার এসেছি, তোমাকে সব শিখিয়ে পড়িয়ে তবেই কানাডায় ফিরব। মায়রাকে এখনও বোকার মতো চেয়ে থাকতে দেখে তিনি আবারও বলেন, এখন থেকে সবসময় শাড়ি পরবে, আমার ইরফান দাদু ভাইয়ের কাছে কাছে থাকবে, এসব জামা আর কখনো পরবে না। শাড়ি ছেলেদের দুর্বলতা। যদিও আমার ইরফান দাদু ভাই গুড বয়, তবুও ছেলেদের বিশ্বাস নেই। তাই এখন থেকে আমি যা বলবো সব মেনে চলবে, বুঝেছো? শাড়ি পরে সেজেগুজে থাকলে ইরফান তোমাকে নিয়ে ভাববে। মায়েরা বোকা চোখে চেয়ে বলে, আমি জামা পরলে উনি আমার কথা ভাবে তো? ইরফানের দাদি ভুরু কুঁচকে বলে, তোমাকে কোলে নিয়েছো বলে তোমার এমন মনে হচ্ছে, ও তোমাকে হেল্প করেছে। বউয়ের ভালোবাসা আলাদা। এবার যাও, শাড়িটা পরে এসো। মায়েরা কথা বাড়ালো না, চুপচাপ এখানেই শাড়িটা পরে নিল। তার অস্বস্তি হচ্ছে, ব্লাউজের হাত কাটা আর সাইজেও কেমন ছোট ছোট। যদিও মায়েরা শাড়ি দিয়ে ঢেকে নিয়েছে, মাথায় আঁচল দিয়ে কাঁধও ঢেকে নিয়েছে। ইরফানের দাদি অসন্তুষ্ট চোখে চাইলেন মাহিরার দিকে, এগিয়ে এসে বললেন, এভাবে পড়লে হবে না, নো প্রবলেম, আমি ঠিক করে দিচ্ছি।
এরপর তিনি শাড়ির আঁচল কাঁধে কুচি করে পরিয়ে দিলেন, সাথে মাইরার কোমর ঢেকেছিল শাড়ি দ্বারা তা উন্মুক্ত করে দিয়ে ঠিকঠাক করে দিয়ে বলে, এবার ঠিক আছে, এভাবেই শাড়ি পরবে, বুঝেছো? মাইরার চোখ বড় বড় করে তাকায়, অসহায় কণ্ঠে বলে, দাদিমা আমায় ক্ষমা করুন, আমি এভাবে পরতে পারবো না। ইরফানের দাদি অবাক হয়ে বললেন, আরে মেয়ে, আমার ছেলের বউ তোমার চেয়ে অনেক বড়, সে এভাবে বাইরে যায়, আর তোমাকে আমি বাসায় থাকতে বলছি, এটাই পারছো না? পারতে হবে, বুঝেছো? মায়রার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করলো। সে পাগল নাকি এভাবে সে ঘুরবে? অসম্ভব, একবার এই ঘর থেকে বেরোলে সে সব খুলে ফেলবে। ইরফানের দাদি মায়রাকে বসিয়ে তার আনা গহনাগুলো পরিয়ে দিতে লাগলো। গলায় একটা হার পরিয়ে দিলেন, দু হাতে বালা, কানে দুল, ডান হাতের অনামিকা আঙ্গুলে একটা আংটি পরিয়ে দিলেন, সবগুলো সোনার। সবশেষে হাতে ছোট্ট একটা নোজপিন নিয়ে বললেন, তোমার নাকফুটো আছে? মায়রা মাথা ঝাঁকালো, অর্থাৎ আছে। ইরফানের দাদি নোজপিন পরিয়ে দিতে নিলে মায়রা নিজেই আয়না দেখে পরে নিল। তার বিয়ের কয়েকদিন আগে তার মা নাক ফুটিয়ে দিয়েছিল, এরপর একটা ছোট্ট সোনার রিং পরিয়ে দিয়েছিল। মায়রা রাগ করে খুলে দিয়ে দিয়েছিল তাকে বিদায় দিয়ে দেওয়ার জন্য। পড়ার সময় একটু ব্যথা পায়, তবে ফুটো বন্ধ হয়নি এখনও। মায়রা ইরফানের দাদির সামনে আসলে তিনি মায়রা থুতনিতে হাত দিয়ে বললেন, খুব সুইট লাগছে তোমাকে, এসব গহনা কখনো খুলবে না, আর এভাবেই শাড়ি পরবে সবসময়। কিছু একটা ভেবে প্রশ্ন করে, কতদিন হলো ইরফানের সাথে এক রুমে থাকছো? মায়েরা বোকা চোখে চেয়ে থাকে। ইরফানের দাদি আবারও বলেন, তোমাদের মধ্যে কিছু হয়নি তাই না? মায়েরা প্রশ্নাত্মক চোখে চেয়ে বলে, কি হবে? ইরফানের দাদি কপাল চাপড়ালেন, গলা আর একটু নিচু করে সময় নিয়ে কিছু বোঝানোর মতো করে বলতে লাগলেন। মায়েরা চোখ বড় বড় করে শব্দ করে বলে ওঠে, আস্তাক ফিরুল্লাহ। ইরফানের দাদি ভুরু কুঁচকে বলে, আস্তাক ফিরুল্লাহ নয়, বলো আলহামদুলিল্লাহ। মায়েরা দ্রুত বসা থেকে দাঁড়িয়ে বলে, দাদিমা আমার বাথরুম পেয়েছে। বয়স্ক মহিলাটি বলে উঠলেন, পরে যেও, আগে আমার কথা শেষ করতে দাও, নয়তো স্বামীরা অন্য মেয়ের কাছে চলে যায়। আমার ছেলের ক্ষেত্রে এমনটাই হয়েছিল, খুবই বাজে ব্যাপার হয়, তাই তোমাকে আগেই শিখিয়ে দিচ্ছি, এসো। মায়রার কেঁদে দেওয়ার মতো অবস্থা, মাথা নেড়ে বলে, সত্যি দাদিমা, আমার বাথরুম যেতেই হবে। আচ্ছা, আমার বাথরুমে যাও। কিন্তু আমার তো সবার বাথরুমে গেলে বাথরুমের চাপ আসে না। হোয়াট? মায়েরা কোনো রকমে ঘর থেকে বেরিয়ে যেতে নিলে ইরফানের দাদি বলে, এই শাড়িগুলো নিয়ে যাও। মায়েরা দ্রুত পিছু ফিরে শাড়িগুলো নিয়ে নেয়, নয়তো আবারও এনার সামনে পড়তে হবে। এরপর কোনো না কোনো কথা বলে এক প্রকার দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। পিছন থেকে ইরফানের দাদি বলে, আবার আসবে কিন্তু, আরও অনেক কিছু শেখানোর বাকি আছে তোমাকে। মায়েরা বিড়বিড় করল, জীবনে না, ইনি না যাওয়া পর্যন্ত আমি ঘর থেকে বের হব না। কী সব কথা বলেছি। মায়েরা তার ঘরে যেতে যেতে গিয়েও থেমে গেল। হায় হায়, সে তো অনেক খোলামেলা হয়ে আছে। ছাদের সিঁড়ির দিকে চোখে পড়লে দেখলো ফারাহ আর ইনায়া ছাদের দিকে যাচ্ছে। ইনায়ার চোখে মায়েরাকে পড়লে মেয়েটা অবাক হয়, তবে বুঝলো এসব তার দাদির কাজ। মৃদু হেসে মায়েরাকে বলে, মায়েরা ছাদে এসো। মায়েরা সম্মতি দিয়ে দ্রুত ইরফানের ঘরে গিয়ে শাড়িগুলো এক জায়গায় রেখে শরীরে একটা ওড়না জড়িয়ে নিজেকে ঢেকে নিল। এবার ভালো লাগছে। এরপর সময় ব্যয় না করে ছাদের উদ্দেশ্যে এগোলো। রাতে ছাদে যেতে তার অনেক ভালো লাগে, সাথে দুজন সঙ্গী। মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। ত্রিনা বেগম শুদ্ধর কথায় বেডের উপর বসে বললেন, এখানে এসে বস, এত ব্যস্ত থাকিস, ভাবছি গ্রামে চলে যাব এবার। শুদ্ধর মন খারাপ হলো। তার মা গ্রামে একা থাকলে তার একা একা এখানে থাকতে ভালো লাগে না। এগিয়ে এসে মায়ের পাশে বসলো শুদ্ধ। এক পা বেডের উপর রেখে তার মায়ের দু হাত ধরে দুঃখ দুঃখ মুখ করে বলে, আমাকে কি তুমি অর্ধেক মাস পেটে রেখেছিলে মা? ত্রিনা বেগম ভুরু কুঁচকে বলেন, অর্ধেক মাস মানে? অর্ধেক মাস রাখলে তুই বাঁচতি? শুদ্ধ আগের চেয়েও দুঃখ দুঃখ মুখ করে বলে, 10 মাস পেটে রাখলে এখন খেয়াল রাখার বেলায় কিপটামি করছো কেন? আমার মনে হচ্ছে তোমার ভুলে যাওয়ার রোগ আছে। আমাকে অর্ধেক মাস পেটে রেখেছো তো, তাই বছরের অর্ধেক সময় আমাকে আর মনে পড়ে না তোমার? বলছি, বাকি অর্ধেক মাস আমাকে কে পেটে ধরেছিল গো? ত্রিনা বেগম বিরক্তি চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ হতাশ কণ্ঠে বলে, বলো বলো, বাকি 5 মাস কে আমাকে ধার নিয়ে তার পেটে রেখেছিল? আহারে, সেই মাকে এখনও দেখতেই পেলাম না। তুমি কি হিংসুটে মা, যে তোমার ছেলেকে ধার নিয়ে এত কষ্ট করে তার পেটে রাখলো, তাকে একবার আমার কাছে আনবে না? ইস, কী যে কষ্ট হচ্ছে। ত্রিনা বেগম শুদ্ধর কান টেনে ধরে বলে, এই বাদর, তোকে কে পেটে ধরবে? তোর মতো বাদরকে পেটে ধরবে ভাবলেই তো মাহুস বেহুশ হয়ে যাবে। মা ছাড়ো, আমার আরেক মাকে দেখতে চেয়েছি বলে তুমি চরম হিংসুটের পরিচয় দিচ্ছ। তুমি আমাকে যতই বাধা দাও না কেন, আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে তাকে ঠিক খুঁজে নেব। তুমি কখনোই আমাদের মাঝে বাধা হতে পারবে না।
এই বাদর, থামবি তুই? পেটের ভেতরের দিনেও 200 বার লাথি মেরে মেরে জ্বালিয়েছিস, বাইরে বেরিয়ে তো আস্ত বাদর হয়ে গেলি। শুদ্ধ তার কান থেকে তার মায়ের হাত ছাড়িয়ে নিয়ে দাঁত কেলিয়ে হাসলো, অতপর একটু মন খারাপ করে বলল, আমি যেখানে তুমিও সেখানে। তোমার গ্রামের ওই বাড়ি তুলে এনে আমার বাড়ির ছাদের উপর রাখবো, হবে না? বাদর হই আর হনুমান হই, তুমি এখানেই থাকবে, শেষ কথা। ত্রিনা বেগম এ পর্যায়ে মৃদু হেসে বললেন, সে দেখা যাবে। তুই কি বলবি বলছিলি বল। শুদ্ধ সিরিয়াস হলো, একটু থেমে গলা ঝেড়ে বলে, সামিয়া মেয়েটাকে আংটি কেন দিয়েছ মা? আমাকে কি একটা কথা বলা উচিত ছিল না তোমার? ত্রিনা বেগম ভুরু কুঁচকে বললেন, ওকে আংটি দিলে তোকে কেন বলতে হবে? আমার জন্য আংটি দিয়েছি, তো আমাকে বলবে না তুমি? তুমি তাকে আমার সাথে জড়িয়ে দিতে চাইছো, এটা অন্যকে বলার আগে আমাকে একবার বলবে না? ত্রিনা বেগম শুদ্ধর মাথায় হাত দিয়ে মৃদুস্বরে বললেন, ওকে আমার খুব পছন্দ তোর জন্য, কিন্তু আমার ওকে পছন্দ নয় মা। ত্রিনা বেগম বিস্ময় চোখে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, আমার অন্য কাউকে পছন্দ মা? ত্রিনা বেগম বিস্ময় চোখে তাকায় শুদ্ধর দিকে, অবাক কণ্ঠে বলে, সামিয়া, ওকে আমি বলেছি ওকেই আমার বৌমা বানাবো। ও তো কষ্ট পাবে বাবা, তুই তো আমাকে আগে বলিসনি তোর অন্য কাউকে পছন্দ। শুদ্ধ হঠাৎই চেঁচিয়ে বলে, আমি কিভাবে বলবো? তুমি আমাকে সেই সুযোগটাই তো দাওনি। আমাকে না জানিয়ে অন্য কাউকে কথা দিয়ে দিয়েছ। আমার বাড়ি এনে রেখে দিয়েছ, সে আমার সেবা করছে আমার বউ হবে বলে, অথচ আমি জানিই না তুমি আমাকে আগে বলেছ ঠিক আছে, কিন্তু আমাকে বলার আরও অনেক আগেই তো তুমি এই মেয়েটাকে কথা দিয়ে দিয়েছ। কেন? আমি কি রোবট? আমার মন নেই? তুমি আমার মনের কথা একবারও শুনবে না? উল্টে এমন এমন ইমোশনাল কথা শোনাতে আমি নিজেই ভেঙে যেতাম। একটু থেমে আবারও বলে, সবচেয়ে বড় কথা, বাড়িতে আমি তোমায় নিষেধ করেছিলাম, এরপরও এটা নিয়ে তুমি এখনও কিভাবে পড়ে আছো? আমি নিষেধ করেছিলাম কি না বলো? ত্রিনা বেগম নীরব চোখে ছেলের পানে চেয়ে আছে। শুদ্ধর কণ্ঠে রাগ আবারও শব্দ করে বলে ওঠে, তুমি আমার কত ভালো মা, অথচ আসল সুখ হাতে তুলে দেওয়ার সময় আমার মতামত না শুনে নিজের মতামত আমার উপর চাপিয়ে দিতে চাইলে? কেমন মা তুমি বলো তো? নিজের ছেলের ভালো থাকায় কথাটা একবার ভাববে না? নিজের কথা ভাবতে গিয়ে আমার কথা ভুলে গিয়েছো। ত্রিনা বেগম জড়িয়ে আসা কণ্ঠে ডাকে, শুদ্ধ। শুদ্ধ তার মায়ের দিকে তাকালো না, ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে, লাস্ট একটা রিকোয়েস্ট রাখো, মেয়েটাকে তার বাড়ি রেখে এসো প্লিজ। আমি তোমাকে আর এই মেয়েটাকে মেনে নিতে পারছি না, এমনিতেই আমার জীবনে অশান্তির শেষ নেই। ত্রিনা বেগম ঝাপসা চোখে ছেলের প্রস্থান দেখলেন। সে ভালো মা হতে পারেনি, তার ছেলে তাকে নিতে পারছে না যে, হয়তো তার ভুল, সে না হয় সামলে নিত কোনোভাবে। তার ছেলে সুখের জন্য কি কম কিছু করেছে? কিন্তু তার ছেলে তাকে কীভাবে বলতে পারল সে শুদ্ধ সুখের কথা ভুলে গিয়েছে? সামিয়া খুব লক্ষ্মী একটা মেয়ে, শুদ্ধ সুখী হবে বলেই তো সামিয়ার মতো মেয়েকে তার ছেলের জন্য ঠিক করলেন। সামিয়া শুদ্ধর কথাগুলো শুনেছে, ত্রিনা বেগমের ঘরের পাশেই দাঁড়িয়েছিল। শুদ্ধ হনহন করে বেরিয়ে গেল। সামিয়া ঝাপসা চোখে দেখল শুদ্ধর প্রস্থান। সামিয়ার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। দরজার কাছে এসে একবার ত্রিনা বেগমের দিকে তাকায় ছলছল দৃষ্টিতে, যিনি বেডের এক কোণায় কেমন নির্জীব হয়ে বসে রয়েছেন। বেশ কিছুক্ষণ পর বসা থেকে দাঁড়িয়ে ঘর থেকে বেরোনোর জন্য এগোলে দরজার সামনে সামিয়াকে দেখে অবাক হন। বুঝলেন না তিনি মেয়েটাকে কী জবাব দেবেন। নিজেকে সামলে নিলে খুব দ্রুত। দীর্ঘশ্বাস ফেলে মৃদুস্বরে বললেন, আমায় ক্ষমা করিস সামিয়া মা। সামিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে, ঠোঁটের কোণে মলিন হাসি ফুটে ওঠে। অতপর উল্টো ঘুরে ধীর পায়ে তার বরাদ্দকৃত রুমের দিকে এগোয়। তার দম বন্ধ লাগছে, তবুও সমস্যা নেই, না পাওয়ার অভ্যেস আছে তার। খুব বেশি দিনের স্বপ্ন তো নয়, কিন্তু দীর্ঘদিনের অনুভূতি যখন একদিনের জন্য হলেও স্বপ্নে পরিণত হয়, তখন তার কষ্টের ভার হয়তো একটু বেশিই হয়। এই যে সামিয়ার হচ্ছে। মেয়েটা ঘাড় বাঁকিয়ে শুদ্ধর ঘরের দিকে তাকালো। শুদ্ধ তার ঘর গিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিয়েছে। মেয়েটির দু চোখের পাতা বেয়ে অবাধ্য বেদনাময় অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে। মায়েরা চিন্তিত বদনে বসে আছে ছাদের মেঝেতে। তার সামনে ইনায়া আর ফারাহ বসা। ফারাহ বেশ কেঁদেছে, দেখেই বোঝা যাচ্ছে ফারাহ আর শুদ্ধর পুরো কাহিনী ইনায়া মাইরাকে বলেছে। এতেই মায়েরা চিন্তিত হয়, তাহলে সামিয়ার কি হবে? এসব রেখে ফারাহ আর শুদ্ধর কথা ভাবলো। তারা দুজন দুজনকে চায়, এখানে সামিয়া মেয়েটা তো তৃতীয় ব্যক্তি। মায়েরা ভাবল সে ত্রিনা বেগমের সাথে কথা বলবে না হয়, কিন্তু এখন শুদ্ধ ভাইয়াকে ফারাহের কাছে কিভাবে আনা যায়? কিছু একটা মাথায় আসতেই চুটকি বাজিয়ে বলল, আইডিয়া। ফারাহ আপু, চিন্তা করো না, শুদ্ধ ভাই তোমার দিকে লাফাতে লাফাতে আসবে। ফারাহ বোকা চোখে বলে, কিভাবে? মায়েরা বসা থেকে দাঁড়িয়ে বলে, ম্যাজিক করব। তুমি ইনায়া আপুর সাথে থাকো, আমি সব ঠিক করে দিচ্ছি, ওয়েট। কথাটা বলে এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। ইরফানের ঘরে প্রবেশ করে ওয়াশরুম থেকে পানির কলকল শব্দে বুঝলো ইরফান ওয়াশরুমে। মায়েরা ইরফানের ফোন খুঁজল, 2 মিনিটেই পেয়ে গেল।
অন করলে পাসওয়ার্ড দেখে চিন্তিত হলো না। সে ইরফানকে অনেকবার খুলতে দেখেছে পাসওয়ার্ড বার্ড ফ্লাওয়ার। মায়েরা জানে না এটা আসলে কি। বাংলা অর্থ তো পাখি ফুল হয়। পাখি ফুল নাকি ফুল, এসব ভাবনা রেখে সে শুদ্ধ নাম্বারে একটা মেসেজ পাঠিয়ে সেটা ডিলিট করে দেয়। এরপর ইরফানের ফোন রাখতে গিয়ে কি মনে করে ফটোসের মধ্যে গিয়ে ক্লিক করলে প্রথমেই ছোট ছোট অনেকগুলো পিক ভেসে ওঠে স্ক্রিনে। মনে হলো স্কুল ড্রেস পরা কোনো মেয়ের পিক অনেক। মায়েরা পিকের দিকের উপর ক্লিক করার সাথে সাথে ইরফান তার হাত থেকে ছো মেরে ফোনটা কেড়ে নেয়। মায়েরা দেখতেই পারলো না, দ্রুত হাত বাড়িয়ে বলে, আরে দেখি দেখি ওটা কার পিক। ইরফান তার ফোনের আলো অফ করে বেডের উপর ছুঁড়ে ফেলল। মায়ের দিকে রেগে তাকায়। মায়েরা ইরফানকে তার দিকে রেগে তাকাতে দেখে আমতা আমতা করে। সে তো না বলে লোকটার ফোন নিয়েছিল। ইরফান রেগে তাকালেও মুহূর্তেই দৃষ্টিতে একরা শীতলতা ভিড় করে। কেমন অন্যরকম লাগলো মাইরাকে। বিকেলেও তো স্বাভাবিক লেগেছে। পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলায়। কালো সিল্কের শাড়ি পরা, গলায় নেকলেস টাইপ কিছু লাগানো ইরফানের কাছে, হাতে বালা, কানে দুল, সবশেষে নাকের ডান পাশে জল করা ছোট্ট কিছুতে ইরফানের মায়েরা ঢোক গিলে। লোকটার ফোন নেওয়ায় তাকে কি করবে। সুযোগ মতো ঘর থেকে এক দৌড়ে বেরিয়ে যায়। ইরফান বিরক্তি চোখে তাকায়, বড় বড় পা ফেলে মাইরাকে ধরতে যায়। মায়েরা বাইরে বেরিয়ে ইরফানের দাদিকে এগিয়ে আসতে দেখে চোখ বড় বড় করে আবারও উল্টো ঘুরে ভিতরে প্রবেশ করতে নিলে ইরফানের বুকে ধাক্কা খেয়ে পড়তে নিলে ইরফান ডান হাতে মাইরাকে তার সাথে টেনে নেয়। গল্প চলবে।